This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দীপ মোদি আর ট্রাম্প বৈঠক, যে বৈঠকের দিকে গোটা বিশ্ব তাকিয়েছিল এবং অবশ্যই ভারতবাসী তো বটেই, কারণ এই বৈঠক থেকে কি পেলাম আমরা। ওয়াশিংটনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই বৈঠক করলেন নরেন্দ্র মোদি। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথমবার মোদির সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প। এদিন বৈঠকে ট্রাম্প বলেন যে প্রধানমন্ত্রী মোদি আমার দীর্ঘদিনের ভালো বন্ধু। যে কথাটা তোমার নিশ্চয়ই মনে আছে যে ট্রাম্প ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদিও বলেছিলেন। দুই রাষ্ট্রনেতার মধ্যে বাণিজ্য, মহাকাশ, গবেষণা, শিক্ষা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে একে অপরকে সাহায্য করা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন করেন তারা। ভারত এবং আমেরিকা উন্নয়নের জন্য একই লক্ষ্য নিয়ে কাজ করে, তাই দুটি দেশ একসঙ্গে কাজ করলে বিশ্বকে একটা নতুন আকার দেওয়া যাবে বলে মন্তব্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই সঙ্গে তিনি জানান ভারত এবং আমেরিকা নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক এবং বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত করবে। আগামী 2030 সালের মধ্যে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য দ্বিগুণ বৃদ্ধি পেয়ে $500 বিলিয়ন হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুনুন বক্তব্য। आज हमने द्विपक्षीय व्यापार को 2030 तक 2 गुना से भी अधिक बढ़ाकर $500 बिलियन तक पहुंचाने का लक्ष्य निर्धारित किया है। ऑयल तथा गैस ट्रेड को बल देंगे। ऊर्जा इंफ्रास्ट्रक्चर में निवेश भी बढ़ेगा। न्यूक्लियर एनर्जी क्षेत्र में हमने स्मॉल मॉड्यूलर रिएक्टर्स की दिशा में सहयोग बढ़ाने पर भी बात की। फ्रेंड्स, भारत की डिफेंस प्रिपेयर्डनेस में अमेरिका की महत्वपूर्ण भूमिका है। स्ट्रैटेजिक और ट्रस्टेड पार्टनर के नाते हम जॉइंट डेवलपमेंट, जॉइंट प्रोडक्शन और ट्रांसफर ऑफ टेक्नोलॉजी की दिशा में सक्रिय रूप से आगे बढ़ रहे हैं। এই মুহূর্তে দুই রাষ্ট্রনেতার বক্তব্য, সেখান থেকে যে বিষয়গুলো উঠে এলো তার মধ্যে ভারতের সত্যি কতটা লাভ হলো। আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় রয়েছেন, তার থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো। অনিকবাবু, যদি প্রথমেই আমার যে কথাটা মনে হচ্ছে যে অ্যারো ইন্ডিয়া শোতেও আমরা দেখলাম F-35 এর কেরামতি, সেই F-35 আমরা পেতে চলেছি, এতে আমাদের সত্যি কতটা লাভ হবে? এবং দ্বিতীয়ত সমশুল্ক নীতি যদি সেটা সত্যিই কার্যকর হয় তাহলে সেটা ভারতীয় হিসেবে কতটা লাভবান হব আমরা? দেখুন, F-35 তো একটি অত্যন্ত আধুনিক একটা যুদ্ধ বিমান। ফলে F-35 যদি আমাদের সামরিক বাহিনীর হাতে আসে তাহলে অবশ্যই সেটা ভারতের পক্ষে একটা অ্যাডভান্টেজ। এবং আমরা জানি যে F-35 এর অনেক রকম কার্যকারিতা আছে বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে বা অন্যান্য সংঘর্ষের ক্ষেত্রেও। ফলে এই যে F-35টা ভারতের সামরিক বাহিনী পেতে চলেছে আগামী দিনে, সেটা অবশ্যই ভারতের পক্ষে যথেষ্ট লাভজনক, যথেষ্ট অ্যাডভান্টেজ। আরেকটা হচ্ছে যে সমশুল্ক নীতি, যে প্রশ্নটা আপনি করলেন, সমশুল্ক নীতি এটা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে এখন আস্তে আস্তে এই দিকেই যাবে। আন্তর্জাতিক বাণিজ্য, কেননা একটা দেশ যে শুল্ক চাপাবে অন্য দেশও সেই হারেই শুল্ক সেই দেশের ওপর চাপাবে। আমরা জানি সম্প্রতি কানাডা এবং মেক্সিকো আমেরিকার ওপরে যে শুল্ক চাপিয়েছে আমেরিকার শুল্কের প্রত্যুত্তরে। ফলে এই সমশুল্ক নীতি কিন্তু আগামী দিনে আমরা দেখতে চলেছি বিশ্ব বাণিজ্যে। এবং ভারতীয় কূটনীতিকে সেই ট্যারিফ নেগোসিয়েশনের দক্ষতাটা অর্জন করতে হবে। শুল্ক নিয়ে যে আলাপ আলোচনা, সেই দক্ষতাটা অর্জন করতে হবে, কেননা ভারত একটা গুরুত্বপূর্ণ শক্তি হতে চলেছে বিশ্বে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে। অর্থনৈতিকভাবে সে আগামী দিনে প্রথম 3টি দেশের মধ্যে থাকতে চলেছে। এই রকম একটা অর্থনৈতিক শক্তিশালী দেশ কিন্তু তার শুল্ক নীতি এবং শুল্ক নীতি নিয়ে আন্তর্জাতিক স্তরে তার আলাপ আলোচনা, তাতে তার কূটনীতি যতটা দক্ষ হয়ে উঠবে ততটাই ভালো। আমার মনে হয় ট্রাম্প এবং মোদির এই যে সাক্ষাৎকার, সেটা এই শুল্ক নীতির ক্ষেত্রেও সেটা একটা ইতিবাচক দিক।
এছাড়া আমি বলবো যে মহাকাশ গবেষণাও আজকে আমরা জানি যে প্রতিরক্ষা ক্ষেত্রে বলুন, জলবায়ুর ক্ষেত্রে বলুন, যে উপগ্রহগুলো আমাদের আছে সেগুলো খুব হেল্প করে, এবং আমেরিকা মহাকাশ গবেষণায় একটা অগ্রণী দেশ। ফলে ভারত যদি মহাকাশ গবেষণায় আমেরিকার সাথে আরও বেশি করে পার্টনারশিপ গড়ে তুলতে পারে, তাহলে কিন্তু ভারতের যথেষ্ট লাভ। আমাদের ইসরো মহাকাশ গবেষণায় যথেষ্ট এগিয়ে এসেছে, ভারতও এখন মহাকাশ গবেষণায় অনেক অগ্রণী। ফলে এই দুটো দেশের যৌথ যে সহযোগিতা, সেটা মহাকাশ গবেষণায় আরও উন্নতি আনবে এবং ভারতের পক্ষে সেটা যথেষ্ট লাভজনক হবে বলেই আমার মনে হয়। আপনি ইতিবাচক দিকটাই বলছেন, এবং আমার আরেকটা প্রশ্ন খুব মাথায় জাগছে, সেটা হচ্ছে যারা বহু ভারতীয় আমেরিকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন, তাদেরও একটা পরিকল্পনা আছে, তাদের ভবিষ্যৎ কি, এ নিয়ে আপনার কি মনে হচ্ছে এখন? দেখুন, আমেরিকায় যারা বৈধভাবে বসবাস করছেন দীর্ঘদিন ধরে, তারা কিন্তু ভারত আমেরিকার সম্পর্কে একটা ভীষণ তাদের অবদান আছে, ভারত আমেরিকার সম্পর্কের উন্নতির পেছনে। আজকে আমরা জানি অনেক ভারতীয় আমেরিকার প্রশাসনে আছেন, অনেক ভারতীয় আমেরিকায় খুব উচ্চ পদে আছেন, এমনকি বেসরকারি স্তরেও খুব উচ্চ পদে আছেন। ফলে ভারতীয় যারা বৈধভাবে দীর্ঘদিন বসবাস করছেন, তাদের ভারত আমেরিকা উন্নতির পেছনে তাদের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে, সেই নিয়ে আমরা গবেষণাও করি। কিন্তু পাশাপাশি যারা অবৈধ অধিবাসী, তাদের কিন্তু ফেরত পাঠাতেই হবে, কেননা কোনো দেশেই অবৈধভাবে কেউ বসবাস করতে পারে না, সেটা ভারতই হোক, সেটা আমেরিকা হোক, সেটা অন্য যে কোনো দেশ হোক। ফলে অবৈধ অধিবাসীদের ফিরিয়ে দিতে হবে, অবৈধ অধিবাসীদের থাকার কোনো অধিকার নেই। কিন্তু যারা বৈধ অধিবাসী, তাদের কিন্তু গুরুত্বপূর্ণ অবদান আছে ভারত আমেরিকার সম্পর্কে। অনিকবাবু, আপনি প্লিজ আমাদের সঙ্গে থাকুন। এর পাশাপাশি আরও একটা, যেটা অনিকবাবু যেমনটা বলছিলেন, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা আপডেট, শত্রুর ঘুম উড়িয়ে ভারত হাতে পাচ্ছে অত্যাধুনিক যুদ্ধ বিমান F-35। মোদির সঙ্গে বৈঠকে এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শত্রু দেশে অপারেশন চালাতে ওস্তাদ এই F-35 যুদ্ধ বিমান, শত্রুপক্ষের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমকে নিশানা করতে এবং দূর থেকে আক্রমণ করতে দক্ষ F-35। ট্রাম্পের ঘোষণার পরেই সাংবাদিক বৈঠকে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আমেরিকার অবদানের কথা বলেন প্রধানমন্ত্রীও। Starting this year, we'll be increasing military sales to India by many billions of dollars. We're also paving the way to ultimately provide India with the F-35 stealth fighters. এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বায়ুসেনার অবসরপ্রাপ্ত কর্তা গ্রুপ ক্যাপ্টেন অনুপম বন্দ্যোপাধ্যায়। আমি সরাসরি তার কাছে চলে যাব। অনুপম বাবু, আপনার কি মনে হয়, ভারত এই F-35 যুদ্ধবিমান যদি হাতে পায় এবং যদি এই যুদ্ধবিমান ভারতের কাছে চলে আসে, শত্রু দেশগুলি যাদের কুদৃষ্টি সবসময় ভারতের উপর থাকে, তারা কতটা আতঙ্কে থাকবে? দেখুন, প্রথম কথা, এটা ডিস্ট্যান্ট পসিবিলিটি এখনো, কারণ প্রেসিডেন্ট যেটা বললেন সেটা হচ্ছে যে পেভিং দ্য ওয়ে, তার মানে একটা আলোচনা শুরু হয়েছে। তার থেকে একটা এয়ারক্রাফট আমাদের ফ্লিটে, ফাইটার ফ্লিটে সেটা ইন্ডাক্ট হতে বহু লম্বা সময় লাগে। F-35 নিঃসন্দেহে ভালো যুদ্ধ বিমান, কিন্তু ভারতের কাছে অন্য অপশনও আছে, এবং ভারতীয় বায়ুসেনা তাদের জন্য যেটা সব থেকে বেস্ট সেটাই চুজ করবে। ইন্ডিয়ান এয়ারফোর্স অলরেডি একটা আমাদের যারা ওয়েস্টার্ন নেবার, পাকিস্তানের থেকে অনেক বেটার জায়গায় আছে। চাইনিজ এয়ারফোর্স আমাদের থেকে একটু বড়, কিন্তু আমাদের কিছু ইন্ট্রিনসিক অ্যাডভান্টেজ সেখানেও আছে। তো আমার মনে হয় F-35 যেটা অফার করা হয়েছে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুভ, কিন্তু আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে যে আমাদের ফাইনালি কোন এয়ারক্রাফট নেওয়া হবে, কারণ একটা এয়ারক্রাফটের আলোচনা শুরু হওয়ার থেকে সেটা নেওয়া পর্যন্ত প্রসেসটা অনেক বেশি লম্বা হয়, এবং আমার মনে হয় উই নিড টু ওয়েট অ্যান্ড ওয়াচ টু পাস আ জাজমেন্ট। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা গ্রুপ ক্যাপ্টেন অনুপম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং যেমনটা তিনি জানালেন যে এখনো পর্যন্ত এই বায়ুসেনার হাতে বা ভারতীয় সেনাবাহিনীর হাতে যখন এই F-35 যুদ্ধবিমান চলে আসবে, সেই ডিল যদি ফাইনালাইজড হয়, তাহলে অবশ্যই সেটা ভারতের ডিফেন্সের জন্য একটা ইতিবাচক দিক হবে। এবং এর পাশাপাশি আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, কেন F-35 যুদ্ধবিমান নিয়ে এত কথা বলছি, তার কারণ F-35 যে জেনারেশনের যুদ্ধবিমান, এই যুদ্ধবিমান কিন্তু শত্রু দেশের বুকে
ভয় ধরাতে সক্ষম। শত্রুর রেডারে ধরা পড়ে না F-35 যুদ্ধবিমান। শত্রুর যে কোনো অবস্থানকে চিহ্নিত করতে সুপারসনিক টেকনোলজিকে ব্যবহার করে F-35 যুদ্ধবিমান। রয়েছে ভার্টিক্যাল ল্যান্ডিং সুবিধা। বিশ্বের সব থেকে সর্বাধুনিক এবং শক্তিশালী যুদ্ধবিমান এই মুহূর্তে F-35। দীপ, আমরা অ্যারো ইন্ডিয়ার শোতে আমরা স্পেশালও করেছিলাম, স্পেশাল 9, এবং সেখানে আমরা দেখিয়েছিলাম যে এই F-35 নিয়ে এত আলোচনা কেন। এর গতি, এটার ভয়ঙ্কর একটা গতি রয়েছে, শব্দের থেকে জোরে ছোটে, যেখানে সুপারসনিক, যেখানে বুঝতেই পারবে না, রাডারে ধরা পড়ার আগেই বিষয়টা চলে যাবে। এরকম আরো একটা সুবিধা আছে বন্ধুরা, এই যুদ্ধবিমানগুলো সাধারণত রণতরী থেকে ছাড়া হয়, মানে রণতরী সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকে, সেখান থেকে এগুলো উড়তে শুরু করে, যে কারণে খুব ছোট ল্যান্ডিং স্পট থেকে এই যুদ্ধবিমান সরাসরি আকাশে চলে যেতে পারে। যে কারণে F-35 যুদ্ধবিমান এত পছন্দের, অত্যন্ত শক্তিশালী আধুনিক এই যুদ্ধবিমান। শত্রুর রেডারে এই যুদ্ধবিমানের অবস্থান ধরা পড়ে না। সুপারসনিক টেকনোলজিকে ব্যবহার করে এই যুদ্ধবিমান, যে কারণে শব্দের চেয়েও দ্রুত গতিতে আকাশে উঠতে পারে, এবং এই যুদ্ধবিমান শত্রুর বুকে ভাঙন ধরাতে সফলভাবে ব্যবহার করা যায়। আমরা তাই পাশাপাশি দেখাচ্ছি দুটো উইন্ডোর মাধ্যমে আমরা ইনফরমেশন এবং একই সঙ্গে ছবিটাও দেখাচ্ছি, এবং এই ছবিটা দীপ অ্যারো ইন্ডিয়া, এবারে অ্যারো ইন্ডিয়ার শোর যেটা 2025 এর সেই সময়কার ছবি, এবং এবারে রাশিয়ার যুদ্ধবিমান এবং আমেরিকার যে যুদ্ধবিমান এসে প্রদর্শনী দেখিয়েছিল তার মধ্যে এই F-35 ছিল। যদি সত্যি আমরা যেরকম আলোচনা করছি এটা ভারতীয় বায়ুসেনা পেয়ে যায় হাতে, তাহলে অবশ্যই আমরা যে আত্মনির্ভর ভারত বলি তার ক্ষেত্রে আরো এক কদম এগিয়ে যাব। এবং সব থেকে বড় কথা বঞ্চিরা, ভারতের দিকে সবসময় যাদের কুনজর থাকে সেই শত্রু দেশগুলো এই মুহূর্তে এই খবর শুনে কিন্তু থরথরে কাঁপছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে আমাদের নিউজ এডিটর সৈকত দা রয়েছেন, আমি সৈকত দার কাছে সরাসরি চলে যাব। সৈকত দা, F-35 যুদ্ধবিমান এই ডিল যদি ফাইনালাইজ হয় এবং সরাসরি আমেরিকার কাছ থেকে এই যুদ্ধবিমান যদি ভারত হাতে পায়, তাহলে সেটা ভারতের ডিফেন্স ব্যবস্থাকে কতটা মজবুত করতে পারবে বলে তোমার মনে হয়? দেখো, F-35 যদি আমেরিকার কাছ থেকে ভারত পায়, তাহলে ভারতের যে প্রতিরক্ষা, বায়ু বিমান যে প্রতিরক্ষা, আকাশপথের যে প্রতিরক্ষা, সেটা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমরা দেখেছি যে 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে ধাপে ধাপে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্রমশ তারা উন্নত করে চলেছে। এই প্রতিরক্ষা ব্যবস্থার ওপরে একটা জোর দেওয়া হচ্ছে, এবং তার মূল লক্ষ্য এটাই যে পড়শি চীনের সঙ্গে একটা সামঞ্জস্য তৈরি করা, এবং এই অঞ্চলে চীনের থেকে ভারত অনেক কাছের আমেরিকা চীনকে তার প্রধানতম শত্রু বলে মনে করে, এবং সেই কারণে ভারতের সঙ্গে কি প্রতিরক্ষা কি বাণিজ্য একটা ঘনিষ্ঠ সম্পর্ক, যেটা ট্রাম্পের প্রথম দফায় আমরা দেখেছিলাম, দ্বিতীয় দফায় তারই একটা প্রতিফলন আবার আমরা দেখতে পাচ্ছি, যার প্রথম পদক্ষেপটা হলো নরেন্দ্র মোদীর প্রথম সফরে ট্রাম্পের সঙ্গে, ট্রাম্পের দ্বিতীয় দফায় এই দু রাষ্ট্রনেতার প্রথম সাক্ষাতেই। একেবারে সৈকত, আমাদের সঙ্গে থাকো। দীপ, আমরা এই F-35 নিয়ে যেরকমভাবে কথা বলছি, আরও একটা দিক, গতকাল দুই রাষ্ট্রনেতার কথাবার্তায় যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে এসছে, সেটা হচ্ছে বাংলাদেশ নিয়ে কথা। আমরা সকলেই তাকিয়েছিলাম, কারণ গত কয়েক মাস ধরে বাংলাদেশের যা পরিস্থিতি, তারপর এই বৈঠকে এই বাংলাদেশ নিয়ে কি আলোচনা হয় সেদিকে সকলের নজর ছিল। এবং সেক্ষেত্রে ট্রাম্প কি বলেছেন? ট্রাম্প বলেছেন যে বাংলাদেশ সমস্যা মোদি দেখে নেবেন। মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট, আমেরিকার সঙ্গে বাংলাদেশ কোনোভাবেই জড়িত নয়, বাংলাদেশের সমস্যা সমাধানের ভার আমি প্রধানমন্ত্রী মোদির ওপরেই ছাড়লাম। সৈকতদা, ইম্প্যাক্ট কি এর? বিশাল বড় কথা একটা। হ্যাঁ, যখন মোদি ভোটে লড়ছেন, ট্রাম্প যখন ভোটে লড়ছেন, তখনই বাংলাদেশ নিয়ে তিনি মুখ খুলেছিলেন এবং বলেছিলেন যে যদি আমি ক্ষমতায় থাকতাম তাহলে বাংলাদেশে হিন্দু এবং খ্রিস্টানদের ওপর এই অত্যাচার হতো না। ফলে বাংলাদেশের পক্ষে সেটাই প্রথম অশনি সংকেত ছিল। বাইডেনের সঙ্গে ইউনুস প্রশাসনের যে ঘনিষ্ঠ সম্পর্ক বা ইউনুসের ব্যক্তিগত যে সম্পর্ক, সেই সম্পর্ক ট্রাম্পের সঙ্গে নেই। ফলে ট্রাম্প ক্ষমতায় এলে ইউনুস সরকার যে চাপে পড়বে এটা জানাই ছিল।
কিন্তু এক্ষেত্রে যেটা আরও গুরুত্বপূর্ণ ভারতের দিক থেকে, যে এই উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই উপমহাদেশে ভারতকে অনেক অনেক বেশি গুরুত্ব দিল আমেরিকা। যে বাংলাদেশের বিষয়, সেখানে দূরের দেশ আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করবে না, তারা হয়তো ফ্যাসিলিটেটরের কাজ করতে পারে, কিন্তু বড় রাষ্ট্র হিসাবে, বৃহৎ রাষ্ট্র হিসাবে এবং বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতই এই পরিস্থিতির মোকাবিলা করবে। অর্থাৎ বাংলাদেশের ওপরে চাপ সৃষ্টি করা, সেখানে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করা, সেই বিষয়ে ইউনূস প্রশাসনকে চাপে রাখবে মোদী সরকার। এবং যদি ইউনূস প্রশাসন সেই চাপের কাছে নতি স্বীকার না করে, যদি হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়, তাহলে ভারত যে ব্যবস্থা নেবে ট্রাম্প প্রশাসন সেই ব্যবস্থার পাশে থাকবে। এটা একদিকে যেমন ভারতের পাশে দাঁড়ানো মোদির পক্ষে এবং ভারত সরকারের পক্ষে একটা খুব বড় প্রাপ্তি, তেমনি ইউনূস সরকারকে একটা বিরাট বড় চাপের মুখে কিন্তু ট্রাম্প ফেলে দিলেন। সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আমি তার কাছে একই প্রশ্ন নিয়ে যাব। দেখুন, প্রধানমন্ত্রী মোদির ওপরে বাংলাদেশের সমস্যা সমাধানের ভার ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট। এই খবর শোনার পর আপনার কি মনে হয় ইউনূস প্রশাসন এই মুহূর্তে কি ভাবছে? দেখুন, মোদির ওপরে ট্রাম্পের যে আস্থা, সেটা কিন্তু এই ঘোষণার মধ্যে দিয়ে প্রমাণিত হলো আরেকবার। অর্থাৎ ট্রাম্প প্রশাসন ভারতকে দক্ষিণ এশিয়ায় এবং সামগ্রিকভাবে এশিয়াতেই একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখে। অর্থাৎ ভারতের ওপরে যে আস্থা এবং ভারতকে যে বাংলাদেশের বিষয়গুলো ভারত বুঝে নিতে পারবে, এই যে কনফিডেন্স, সেইটা কিন্তু আবার এই ঘোষণার মধ্যে প্রমাণিত হলো। আমার ধারণা এতে বাংলাদেশের আশঙ্কা তো বাড়বেই, ইউনূস সরকারেরও আশঙ্কা বাড়বে। কারণ আমরা জানি যে বাইডেনের সাথে ইউনূসের যেরকম সখ্যতা ছিল, ট্রাম্পের সাথে সেটা নেই, যেটা আপনাদের প্রতিনিধিও বললেন এবং খুবই ঠিক কথা। ফলে এই আস্থার ব্যাপারটা কিন্তু ভারতকেও আরও বেশি আশান্বিত করবে এবং ইউনূস সরকারকে অবশ্যই আশঙ্কার মধ্যে ফেলে দেবে। আরেকটা জিনিস অনিকবাবু, এই যে বারবার বাংলাদেশ, এই যে ভারত কিছু করছে না, মানে প্রত্যাঘাত করছে না, ভারত ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি নিয়েছে, সে কারণে বারবার বাংলাদেশ থেকে আমরা দেখছি প্ররোচনা আসছে, সীমান্তে দাঁড়িয়ে অস্ত্র হাতে দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে। এই আচরণগুলোয় কি আরেকটু সংযত হবে এরপরে বাংলাদেশ সরকার? দেখুন, এক্ষুনি বাংলাদেশের যে অবস্থা, এক্ষুনি সংযত হবে এতটা আশা করা বোধহয় ঠিক হবে না। কেন, বাংলাদেশে এক ধরনের নৈরাজ্য চলছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে যে অত্যাচার চলছে, যেটা রাষ্ট্রপুঞ্জের রিপোর্টেও আমরা দেখলাম, সেই অত্যাচার এই মুহূর্তে কালকেই থেমে যাবে এরকম আশা করাটা ঠিক নয়। কেননা বাংলাদেশে অনেক মৌলবাদী শক্তি, তারা বাংলাদেশে কাজ করছে, তারা বাংলাদেশ সরকারের পেছনে থেকে কখনো প্রত্যক্ষ কখনো পরোক্ষ মদত দিচ্ছে। ফলে এটা এক্ষুনি থেমে যাবে আশা করাটা আমার মনে হয় ঠিক হবে না। তবে এটা একটা চাপ সৃষ্টি করবে অবশ্যই ইউনূস সরকারের উপর। বেশ, অনিকবাবু আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। দীপ, এই মোদি আমেরিকার সফরের মধ্যেই বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতেও মার্কিন মুলুকে মিছিল করেছে হিন্দুরা, এবং বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধের দাবি ওঠে মিশিগানের মিছিল থেকে।